সেদিন আমাকে বাবা বলল, আজ তোকে আমরা এমন জিনিস শেখাবো, তুই খুব মজা পাবি। যা, একটা চাদর নিয়ে আয় আর টেবিলে বিছিয়ে দে। আমি তাই করলাম। এরপর শাকিল আঙ্কেল আমাকে টেবিলে শুয়ে পড়তে বলল। তার হাতে একটা পুলি ব্যাগ আছে, তাতে কিছু সরঞ্জামও আছে। আমি ভাবলাম, এরা কি করবে? বন্ধুরা, আজকের গল্পটি আরও স্পেশাল হতে চলেছে। পুরো গল্পটি শুনলে তোমাদের পানি চলে আসবে, তাই গল্পটি শুরু থেকে শেষ অবধি শোনার অনুরোধ রইল। তাহলে চল আজকের ভিডিও শুরু করি। বন্ধুরা, আমি জেসি, বয়স ৩০ বছর। আমি এখন ২ সন্তানের মা। আমি আমার এক বান্ধবীর কাছে বাংলা গল্পকাহিনীর ঠিকানা নিয়ে নিয়মিত গল্প পড়ি। তাই আজ আমি আমার জীবনের একটা সত্য কাহিনী না লিখে পারলাম না। আজ থেকে ৭ বছর আগে। তখন আমি সবেমাত্র ইন্টার পরীক্ষা দিয়েছি। আমার মনটা তখন উদাস থাকত। আর আমার চাহিদা তখন একেবারে আকাশ ছোঁয়া। আমার বয়ফ্রেন্ড অনেক। সে অনার্স পাশ করে বেকার, চাকরি পায় না, আর আমার বিয়েও করে না। অনেক আবার ভদ্র ছেলে। সে বলে বিয়ের আগে অন্য কিছু করা ভালো নয়। আর আমি অনেককে আমার ইচ্ছা গ্রহণ করাবার জন্য খুব চেষ্টা চালাতে লাগলাম। তাই ওর পিছনে বেশি করে সময় দিতে থাকলাম। আমার বাবা চাকরি করেন। একদিন বাবার এক বন্ধু শাকিল আঙ্কেল দেখে ফেল। আমি আর অনেক পার্কে বসে আছি। তখন অনেক কোলে মাথা রেখে শুয়েছিল। খবরটা বাবার কানে পৌঁছে গেল। বাবা আমাকে জিজ্ঞাসা করাতে আমি বলে দিয়েছি, সে আমার ফ্রেন্ড আর আমি তাকে বিয়ে করতে চাই। বাবা একটু বিস্মিত হয়ে বলল, আমি তোকে আরও পড়াশোনা করাতে চাই, আর তুই বিয়ে করার স্বপ্ন দেখছিস? আর তাছাড়া তোর বয়সটা বা কত হয়েছে? ওই সময় মা বলল, থাক, আর পড়াতে হবে না, আজকাল দিনকাল ভালো নয়। বাবা বলল, দিনকাল যাই হোক, ওর বয়স হয়েছে, বিয়ের মা? না, তোমার মেয়ে তো ছোট আছে এখন, যাও, আমি ওকে বুঝিয়ে বলছি। মা আমাকে বোঝাতে লাগল। আমি মাকে বললাম, মা, আমি পড়তে চাই, এখন বিয়ে করব না। বাবার সামনে কেমনভাবে ভয় বেরিয়ে গেল বিয়ের কথাটা, তুমি সে নিয়ে আর চিন্তা করো না। বাবার ভয়ে আর মায়ের কথায় আমি একটু যেন থেমে গেলাম। আমার বিয়ের ইচ্ছা হ্রাস পেল। বেশ, এমনভাবে কয়েক মাস কেটে গেল। একদিন আমার মামার বাড়ি গেল মামাকে দেখতে। মামার শরীর খুব অসুস্থ ছিল, তাই কয়েকদিন আসতে পারবে না বলে দিল। আমাকে রান্না করতে বলে দিল। আমি যখন থেকে বিয়ের কথা বলেছি, তখন থেকে বাবা আমার দিকে কেমনভাবে তাকাত। বিশেষ করে বাড়িতে যখন আমি হাঁটাহাঁটি করতাম, তখন আমার চলাগুলো বাবা ভালো করে লক্ষ্য করত, যেন একটাও দোলন দেখতে সে দেখত ব্যর্থ না হয়। আমিও বাবার সামনে যেন আরও বেশি করে নাচাতে চেষ্টা করি, যাতে বাবা বোঝে তার মেয়ে কত বড় হয়েছে, বিয়ে দিতে পারবে। আমাদের বাড়িতে প্রতি শুক্রবার রাতে বাবার বন্ধু শাকিল আঙ্কেল আর মিজান আঙ্কেল ড্রিঙ্কস করতে আসত, আর মা সব জোগাড় করে দিত। তেমন শুক্রবার এসেছে আর মা নেই, তাই মায়ের কাজ আমাকে করতে হবে। যথারীতি রাত ৮টার মধ্যে শাকিলকেল আর মিজান আঙ্কেল এসে গেল। আমি রান্না প্রায় শেষ করে ফেলেছি। এমন সময় বাবা হাত দিয়ে বলল, এদিকে আয় মা, তোর আঙ্কেলরা এসে গেছে, আমাদের একটু জোগাড় করে দিয়ে যা। আমি ফ্রিজ থেকে বোতল নিলাম। ওরা সবাই মেঝেতে বসেছিল, আর বাবা পানি খেলে মেঝেতে খায়, খাওয়ার টেবিলে খায় না। আমি বোতল আর গ্লাস রাখতে ঢোকলাম। তারা যা দেখল, ৩ জন যেন স্বর্গের সিঁড়ি দেখে ফেল। যদিও আমি ইচ্ছাকৃতভাবে করিনি, আমি অতটা সতর্ক ছিলাম না। আমি ওদের দিকে দেখতে আমার ভীষণ লজ্জা করছিল। আমি সঙ্গে সঙ্গে সেখান থেকে রান্নাঘরে চলে গেলাম। বাবা আবার ডাক দিল, প্লেট দিয়ে যা। আমি আবার প্লেট নিয়ে গেলাম। যেতেই বাবা বলল, তোকে যা বলবো তা আনবি, এখনো জানিস না? খেতে জল লাগে, যা জল নিয়ে আয়। আবার বলে বিয়ে করব। আঙ্কেলরা বাবার কথা শুনে হাসতে লাগল। আমি আবার ওদের সামনে প্লেট রেখে দিলাম। তবে এবারে সতর্ক ছিলাম, যাতে করে আগের মতো না হয়। এরপর আমি জল নিয়ে এলাম আর জলটাও রেখে দিলাম। এরপর রান্নাঘরের দিকে যাচ্ছিলাম, আর যেতে যেতে শুনতে পেলাম শাকিল বলছে, তুই কি মনে করছিস তোর মেয়ে এখন ছোট আছে? বাবা বলল, না, তোরা দেখতে পেলি না, সে এখন কিছুই জানে না, এমনকি খেতে জল লাগে তাও জানে না। শাকিল আঙ্কেল বলল, খাওয়ার ব্যাপারে না জানলে
ও অন্য বার্তা সে পেয়ে গেছে। মিজান আঙ্কেল বলল, তোর মেয়ে পার্কে বসেছিল, আমি নিজে দেখেছি। যদিও আমি এর থেকে বেশি কিছু আর দেখিনি, তবে সে ছেলেটা কি এমনিতেই বসেছিল? বাবা বলল, হ্যাঁ হ্যাঁ, তা অবশ্য আমার মেয়ে বয়সের থেকে একটু বড় হয়ে গেছে। এরপর আমি রান্নাঘরে দাঁড়িয়ে চুপ করে শুনতে থাকলাম। পাশের ঘরে ওরা ছিল, তাদের কথা আমি বেশ ভালোভাবে শুনতে পাচ্ছিলাম। শাকিল আঙ্কেল বলল, দেখ, তোর মেয়ে কলেজে পড়ে, আর তুই ওর বিয়ের ব্যবস্থা করছিস না? বাবা বলল, না রে, হয়তো ওর স্বাস্থ্য ভালো বলে একটু বড় বড় দেখা যায়, তবে সে কিছু জানে না। জেসি ওর মাকে সব বলেছে। সে বিয়ের কথা ভুলে বলে ফেলেছে। সে বিয়ে করতে চায় না, এখনও সে পড়তে চায়। মিজান আঙ্কেল বলল, না, তোর মেয়ে কিছু জানে না, এমনি এমনি প্রেম বুঝে। এবার বাবা একটু রাগাম্বিত হয়ে বলল, আরে আমার মাথা খেয়ে ফেলবে তো, বলছি সে এখন কিছু চিনে না, আর জানলে কি আমাদের সামনে সতর্ক থাকত না? এরপর আঙ্কেল বলল, আচ্ছা ধাই, তোর মেয়ে এখনও ছোট আছে, সে কিছু জানে না। বাবা বলল, এই তো সেদিন আমার সামনে নেচে হাঁটতে। আঙ্কেল বলল, কি বলছিস, তোর সামনে নেচে হাঁটে? বাবা বলল, তবে আর কি শুনছস, ওর অসবে কোনো অভিজ্ঞতা নেই, আর আমি যা বলি আমার মেয়ে তাই মেনে চলে। আমি বাবার কথায় বেশ চিন্তিত হয়ে উঠলাম। বাবা এমন কেন বলছে? অবশ্য এতক্ষণে বাবা বেশ খাওয়া হয়েছে, হয়তো তাই বলছে। হঠাৎ বাবা নিজেকে সত্য প্রমাণ করতে ডাক দিল, জেসি। আমি যেন চমকে উঠলাম। শেষে ওদের সামনে আমাকে প্রমাণ করে ছাড়বে নাকি? বাবা, যাই হোক যাই, তারপর বাবাকে বলে দেব না। বাবা, আমি পারব না। আমি আগের মতো গতিতে ওদের সামনে দাঁড়ালাম। বাবা একটু চুপ থাকার পর বলল, তোর কয়েক বছর আগে একটা ফোড়া হয়েছিল কোথায়? সেই ফোড়ার দাগ এখনও আছে। তোর আঙ্কেলরা বিশ্বাস করতে চায় না। তুই একটু দেখাবি রে মা? আমি এখন কি করব ভাবতে পারছি না। আমার মাথায় হঠাৎ যেন কি হয়ে গেল। যা হয় হবে, আমি তো অন্যায় কিছু করছি না। আমার বাবার পালন করলে আমার দোষ কোথায়? আমি বাবার কথা শুনলাম। সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। আমার মনে অনেক সংকোচ আছে, কিন্তু অনেক কষ্টে আমি ওদেরকে বুঝতে দিলাম না। ওদের মনেও ঠিক সেই রকম কল্পনা চলে এসেছে, আমি বুঝতে পারছি, তবে ওরা সাহস করে কিছু বলতে পারছে না। এরপর আমি যেতে চাইলাম। শাকিল আঙ্কেল বলল, যাবি কেন? এখানে বস, আমাদের সঙ্গে দুটো কথা বল মা। তুই আমাদের সামনে তোর বাবার কথা শুনলেই খারাপ লাগছে না? আমি বললাম, আঙ্কেল, তোমরা তো আমার বাবার মতো, আর বাবার সামনে কিছু বলা যায়? আর তোমরা তো আমাদের বাড়িতে অনেক দিন থেকে আসছ, সেই ছোটবেলা থেকে আমি দেখে আসছি, এবং আমার বাবাও আমাকে ছোটবেলা থেকে দেখে আসছে। আমি কি বাবার সামনে বা তোমাদের সামনে কোনোদিন ছোটবেলায় আসিনি? সবাই চালাকের মতো হাসতে থাকল, আর বলতে লাগল, সত্যি রে মা, তোর মাথায় বুদ্ধি আছে। শাকিল আঙ্কেল বাবাকে বলল, তুই বলছিস তোর মেয়ে এখনও বিয়ের উপযুক্ত হয়নি? তাহলে কি একবার আমরা পরীক্ষা করে দেখব সত্যি কি বিয়ের উপযুক্ত হয়নি? বাবা বলল, আমি এখনও বলছি আমার মেয়ে এখনও অত বড় হয়নি। তোরা পরীক্ষা করে দেখ, আমার কোনো আপত্তি নেই। আমি মনে মনে খুব খুশি হলাম। আজ আমি কার মুখ দেখে ঘুম থেকে উঠেছি? আমার স্বপ্ন পূরণ এমনভাবে হচ্ছে, শাকিল আঙ্কেল মাঝখানে বসেছিল, একদিকে বাবা আর একদিকে মিজান আঙ্কেল। আমার তখন কি যে হচ্ছিল বলে বোঝানো যাবে না। একদিকে কেমন ভয় করছে, আবার ভালো লাগছে, আর একদিকে আমি আনন্দে আত্মহারা। বাবা বলল, আমি তোর বাবা এবং তোর আঙ্কেলদের এটা কর্তব্য আছে তোকে শেখানো বা সবকিছু জানানো। শাকিল আঙ্কেল বলল, তোর স্বামীর সঙ্গে কিভাবে সংসার করবি তোকে শেখানো দরকার, নইলে তোর স্বামীর সঙ্গে ঘর করতে অসুবিধা হবে। এরপর বাবা আমাকে বলল, জেসি, উঠে যা, আমাদের জন্য খাওয়ার ব্যবস্থা কর। ততক্ষণে তোর শিখতে যা যা প্রয়োজন সেগুলো তোর আঙ্কেল নিয়ে আসছে। আর একটা কথা মনে রাখবি, আজ আমরা তোকে যা শেখাবো তোর মাকে বলবি না। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে ওঠে বাথরুমে চলে গেলাম। এদিকে শাকিল আঙ্কেল কি সব আনতে চলে গেল দোকানে, আর আমি রান্নাঘরে চলে গেলাম। কিছুক্ষণ পর আঙ্কেল চলে এলো, আর একসঙ্গে তিনজন বসে হাসাহাসি করছে।
আর বলছে, সত্যি তোর মেয়েটা অনেক ভালো। বাবা বলল, শাকিলের মেয়েটাকে যেমন আমরা তিনজন মিলে জীবন সম্পর্কে শিক্ষা দিয়েছি, আজ আমার মেয়েটারও জীবন সংসার সম্বন্ধে শিক্ষিত করতে হবে। আমি বুঝতে পারলাম আমি আজ জীবন সুখী হব। আমি কিছুক্ষণে পরে বললাম, বাবা তোমরা চলে এসো, টেবিল সাজানো হয়ে গেছে। এরপর খাওয়া দাওয়া করার পর আমি টেবিল পরিষ্কার করে দিলাম। ওরা উঠে কিছুক্ষণ ছাদে উঠে ঘুরে চলে এসে আমাকে বলল, আজ তোকে আমরা এমন জিনিস শেখাবো তুই খুব মজা পাবি। যা একটা চাদর নিয়ে আয় আর টেবিলে বিছিয়ে দে। আমি তাই করলাম। এরপর শাথিল আঙ্কেল আমাকে টেবিলে শুয়ে পড়তে বলল। তার হাতে একটা পুলি ব্যাগ আছে, তাতে কিছু সরঞ্জামও আছে। আমি ভাবলাম এরা কি করবে। যাই হোক, দেখা যাক কি করে। এরপর তারা অদ্ভুত আচরণ করতে লাগল। ঘড়িতে তখন সময় বেলা 12টা। উঠতে গিয়ে দেখছি ব্যথা। কোনো রকমে উঠে বাথরুমে গেলাম। স্নান করছি। আমি স্নান সেরে এবার আমার রুমে গিয়ে শুয়ে পড়লাম। দিনটা কেটে গেল ঘুমিয়ে। এরপর থেকে আমার বিয়ের আগে পর্যন্ত আমাকে আমার বাবা সহ আঙ্কেলরাও সময় দিত। এখনও মাঝে মধ্যে আমি ওদের সাথে দেখা করার জন্য আসি। এভাবে সুখেই চলছিল আমার জীবন। আমার স্বামী আমাকে তার এক অফিসের বন্ধুর বাড়িতে কাজের জন্য রেখে গিয়েছিল, কারণ সেই অফিসের বন্ধুটি আমাকে একটি চাকরির সুযোগ দিতে চেয়েছিল। প্রশিক্ষণের সময় আমি লক্ষ্য করেছিলাম যে তার আচরণ মাঝে মাঝে অস্বস্তিকর হয়ে উঠছে। বিভিন্ন অজুহাতে সে আমার কাছে থাকতে চাইত। একদিন সে আমাকে একটি নিচে পড়ে থাকা ফাইল তুলতে বলল, এবং তখন আমি অনুভব করলাম যে সে আমাকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে। তারপর প্রথমে বস আমাকে কিভাবে কাজ করতে হয় তা শিখিয়ে দিলেন, এবং তারপর কিছু এক্সেল শিট তৈরি করতে বললেন। আমি যখন এক্সেল শিট তৈরি করছিলাম তখন তিনি আমার পাশে দাঁড়িয়ে পানি পান করছিলেন। তিনি পানির গ্লাস হাতে ধরেছিল। হঠাৎ কিছুটা পানি আমার পিঠে পড়ে গেল। তিনি মৃদুভাবে আমার পিঠে হাত দিয়ে পানি মুছে দিলেন। আমি ততক্ষণই কিছু বলিনি এবং কাজ চালিয়ে যেতে লাগলাম, কারণ যত তাড়াতাড়ি কাজ শিখতে পারব তত তাড়াতাড়ি আমাকে তার অফিসে জয়েন করাবে। তারপর তিনি আমাকে টেবিলের ওপরে বসালো। পরের দিন আমার স্বামী তার অফিসের বন্ধুকে আমাদের বাড়িতে ডিনারের জন্য আমন্ত্রণ করল, এবং হঠাৎ বাইরে জরুরি কাজে বেরিয়ে গেল। বাড়িতে আমি আর তার অফিসের বন্ধু ছিলাম। আমি প্রথমে এই ব্যক্তিকে বিবাহিত এবং বয়স্ক ভেবেছিলাম, কিন্তু তার সাথে কথা বলে বুঝতে পারলাম যে তিনি অনেকটাই অভিজ্ঞ এবং বুদ্ধিমান। তার আচরণ বেশ বন্ধুত্বপূর্ণ ছিল, কিন্তু মাঝে মাঝে কিছু অস্বস্তিকর মুহূর্ত তৈরি হচ্ছিল, যা আমি উপেক্ষা করার চেষ্টা করছিলাম। তিনি আসার পর থেকেই আমাকে বিভিন্নভাবে তাকিয়ে থাকতেন। মনে হতো তিনি আমাকে কিছু বলতে চান। আমার নাম তানিয়া। আমি ২৫ বছর বয়সী তরুণী। আমি গ্রামেই থাকি। আমি দেখতে অনেক সুন্দর ছিলাম। বাইরে বেরোলেই ছেলেরা আমার দিকে চেয়ে থাকত। মনে হতো তারা আমাকে কিছু বলতে চায়। আমার এই সুন্দর চেহারা দেখে আমার স্বামী অফিসের বস আমার প্রেমে পড়ে যায়। বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল, তাই সবাই রেডি হয়ে যাও। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। কিছুদিন আগে আমি গ্রাম থেকে শহরে এসেছি, এবং এখন ৪ মাস পর নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে শিখছি। নতুন চাকরি এবং শহরের জীবন আমার জন্য এক নতুন অভিজ্ঞতা। এখানে আসার কারণ হচ্ছে এই ৪ মাসে আমার স্বামী আমার সাথে একবারও দেখা করতে আসেনি। আমি দীর্ঘ ৪ মাস পর শহরে আমার স্বামীর সাথে দেখা করতে এসেছিলাম। রাহুল এখানে একটি চাকরি করে এবং আমাকে শহরে ডেকেছিল। আমি আজ নিজের কিছু জিনিসপত্র নিয়ে তার ফ্ল্যাটে এলাম, তবে আমাকে দেখে রাহুলের মুখে খুশির চিহ্ন দেখা গেল না, বরং সে বিরক্ত হয়ে বলল, তুমি কেন এখানে আসলে? আমি কয়েকদিন পরেই তো তোমাকে দেখতে আসতাম। কিন্তু আমি আমার স্বামীর সাথে দেখা করার জন্যও অধীর ছিলাম, এবং রাহুল সেটা বুঝতে পারছিল না। তার ফ্ল্যাট খুব অপরিচ্ছন্ন ছিল, যা আমি ২ ঘণ্টা ধরে পরিষ্কার করলাম। পরের দিন রাহুল তার এক বয়স্ক সহকর্মীকে বাসায় নিয়ে এলো, যার পায়ে ব্যান্ডেজ ছিল।
আমি রাহুলের সাথে এখনও ঠিকমতো সময় কাটাতে পারিনি, আর তখনই তার সহকর্মী এসে গেলেন। রাহুল বলল, সহকর্মীর পরিবার শহরের বাইরে, তাই কিছুদিন আমাদের সাথে থাকবেন। আমি তার যত্ন নিলাম, আর আমার রান্না করা খাবার তার খুব পছন্দ হল। দুদিনের জন্য থাকার কথা ছিল, কিন্তু এখন তিনি পুরো সপ্তাহ আমাদের সাথে থাকবেন। আমি রাহুলের বন্ধুর জন্য পানি নিয়ে যাচ্ছিলাম। যখনই বোতল রেখে ঘর থেকে বেরোতে যাচ্ছিলাম, তখন হঠাৎ আলমারি থেকে তার ওষুধের বাক্সটি পড়ে যায়। কোনো কিছু না ভেবে আমি নিচু হয়ে ওষুধগুলো তুলতে লাগলাম। তখন আমার নজর ওপরে গেলে দেখি আমার স্বামীর বন্ধুর চোখ আমার দিকে একটু অস্বাভাবিকভাবে তাকিয়ে আছে। ওষুধগুলো তাকে দিয়ে আমি ঘর থেকে বেরিয়ে এলাম। সেই মুহূর্তে রাহুল ঘরে ঢুকল। সে একবার আমাকে এবং একবার তার বন্ধুর দিকে তাকালো। আমি কিছু না বলে আমাদের ঘরে চলে গেলাম। আমি ভেবেছিলাম রাহুল হয়তো কিছু সন্দেহ করছে, কিন্তু পরে বুঝলাম সে কিছুই ভাবছে না। সে হাসতে হাসতে আমার সাথে গল্প করল এবং আমরা শুয়ে পড়লাম। আমি রাতে রাহুলের কাছে যেতে চাইলাম, কিন্তু সে বিভিন্ন বাহানা দিয়ে ঘুমিয়ে পড়ল। সকালে রাহুল অফিসে চলে গেল, কিন্তু তার সহকর্মী বাড়িতেই রয়ে গেলেন। সহকর্মীর খাবারের চাহিদা ছিল ভিন্ন, বিশেষ করে প্রতিদিন ভিন্ন ধরনের নাস্তা, বিশেষ ইতালিয়ান খাবার চাইতেন। রাহুল কিছু টাকা দিয়ে গিয়েছিল, কিন্তু খরচ হয়ে যাওয়ায় সামান্যই অবশিষ্ট ছিল। আজকের ডিনারের জন্য পনিরের ব্যবস্থা করেছিলাম এবং টাকাও প্রায় শেষ হয়ে গিয়েছিল। রাতে আমি রাহুলের কাছে আরও টাকা চাইতে গেলে সে রেগে বলল, আমি তো মাত্র 1000 টাকা উপার্জন করি, আমাকে কি ব্যবসায়ী ভাবছ? আমি বোঝানোর চেষ্টা করলাম সহকর্মীর খাবারের জন্যই সব টাকা শেষ হয়েছে, কিন্তু সে রাগ করে ঘুমাতে চলে গেল। পরের দিন সকালে রাহুল অফিসে চলে যাওয়ার পর আমি তার সহকর্মীকে নাস্তা দিতে গেলাম। সহকর্মী আমার হাতে বেশ কিছু টাকা তুলে দিলেন এবং বললেন, গত রাতে তোমাদের কথোপকথন আমি আমার ঘর থেকে শুনেছি। এই টাকাগুলো রেখে দাও এবং রাহুলকে বলার দরকার নেই। আমার ঘরের খরচ চালানোর জন্য টাকা প্রয়োজন ছিল, তাই আমি সেই টাকাগুলো ফিরিয়ে দিইনি। সন্ধ্যায় রাহুল যখন বাড়ি ফিরল, তখন সে আমাকে কিছু বাড়তি টাকা দিল, কিন্তু আমি তাকে সহকর্মী থেকে পাওয়া টাকার কথা কিছুই বললাম না। দুদিন পর তার সহকর্মীর শরীর ঠিক হয়ে গেল এবং তিনি তার নিজের বাড়িতে ফিরে যাওয়ার প্রস্তুতি নিলেন। যাওয়ার সময় তিনি আমার পিঠে হাত রাখলেন, কিন্তু তার স্পর্শ স্বাভাবিক ছিল না, যেন কিছুটা অস্বস্তিকর। আমি রাহুলকে সহকর্মীর ব্যাগ এনে দিলাম এবং রাহুল তাকে গাড়ি পর্যন্ত পৌঁছে দিতে বাইরে গেল। আমি বাড়িতে নিজের কাজে লেগে গেলাম। আমার শ্বশুর শাশুড়ি তখন গ্রামে ছিলেন, কিন্তু গত কিছুদিন ধরে এক ধরনের অস্বস্তি আমার মনের মধ্যে কাজ করছিল। যখন রাহুলের সহকর্মী আমাদের বাড়ি থেকে চলে গেলেন, তখন বাড়িটা হঠাৎ করে খুব ফাঁকা আর শান্ত লাগছিল। মনে হচ্ছিল যেন আমার একটা বড় সমস্যার সমাধান হয়েছে। এখন আমি আমার স্বামীর সাথে যতটা খুশি ততটা সময় কাটাতে পারব। বেশ কিছুদিন ধরে রাহুল বাড়িতে তেমন সময় দিচ্ছিল না। একদিন বাইরে গিয়ে দেখলাম সে কোথাও নেই, সম্ভবত অফিসে চলে গেছে তার সহকর্মীর সাথে। মাঝে মাঝে রাহুলকে বুঝতে আমার খুব কষ্ট হয়। দুদিন পেরিয়ে গেছে, সে রাতে বাড়িতে আসে আর সরাসরি ঘুমিয়ে পড়ে। একদিন রাহুল হঠাৎ অফিস থেকে তাড়াতাড়ি ফিরে এলো। আমি খুশি হলাম, কিন্তু যখন তাকে ভালো করে দেখলাম তখন বুঝতে পারলাম সে কিছুটা চিন্তিত। আমি তার কাছে জানতে চাইলাম কি নিয়ে এত চাপ। সে বলল, তানিয়া, আমাদের কাল বিকালের মধ্যে এই বাড়ি ছাড়তে হবে। গত 2 মাসের ভাড়া আমি দিতে পারিনি। বাড়িওয়ালার ফোন এসেছিল। শুধু ভাড়া নয়, তিনি বাড়ি খালি করার জন্যও বলেছেন। রাহুলের কাছে 2 মাসের ভাড়া দেওয়ার টাকা ছিল না, তাই আমি গ্রামের বাড়ি থেকে আনাস সঞ্চিত কিছু টাকা তাকে দিলাম। তবুও আরও 10,000 টাকার প্রয়োজন ছিল। তখন আমি আমার সোনার কানের দুল বিক্রি করলাম আর সেই টাকা দিয়ে ভাড়া মিটিয়ে দিলাম। কিন্তু এখন আমাদের এই বাড়ি ছেড়ে দিতে হবে, আর কোথায় যাব সেটাই চিন্তার বিষয়। ঠিক তখনই রাহুলের সহকর্মীর ফোন এলো, আর রাহুল তাকে সবকিছু জানালো। সহকর্মী আমাদের তার বাড়িতে থাকার জন্য আমন্ত্রণ জানালেন।
রাহুল বলল, আমাদের থাকার ব্যবস্থা হয়ে গেছে, কিছুদিন আমরা সহকর্মীর বাড়িতে থাকতে পারব। এরপর আমি তাড়াতাড়ি আমাদের ব্যাগ গুছিয়ে নিলাম এবং আমরা তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। সহকর্মীর বাড়ি ছিল বিশাল এবং আমাদের জন্য একটি বিশেষ ঘর বরাদ্দ করা হলো। আজকের পরিস্থিতি কিছুটা চাপের ছিল, তবে সাময়িক আমরা নতুন করে পরিকল্পনা করতে শুরু করলাম। রাতে আমরা কোনো মতে ঘুমাতে পারলাম। পরের দিন সকালে নাস্তার পর আমি দেখলাম রাহুল তার ব্যাগে কিছু কাপড় গুছাচ্ছে। আমি জানতে চাইলাম, তুমি আলাদা করে ব্যাগ গুছাচ্ছ কেন, কোথায় যাচ্ছ? রাহুল বলল, তানিয়া, আমি কয়েকদিনের জন্য শহরে যাচ্ছি, অফিসের জরুরি কাজ আছে। শহরে গিয়ে আমি অতিরিক্ত কিছু টাকা পাব, যা আমাদের কাজে লাগবে। রাহুলের এই দৌড়ঝাঁপ দেখে আমার মায়া লাগল। সে আমাদের পরিবারের জন্য কত পরিশ্রম করছে। দুদিনের জন্য সে বাইরে চলে গেল। তার যাওয়ার পর রাতে আমি একা ঘুমাতে পারছিলাম না। দীর্ঘ সময় ধরে আমি জেগেছিলাম নানান চিন্তায়। ঠিক তখনই রাহুলের বন্ধু হঠাৎ করে আমার ঘরে এসে হাজির হলেন। তিনি বললেন, তানিয়া, তুমি ঘুমাওনি, তোমার ঘরের লাইট বলছিল, তাই খোঁজ নিতে এলাম। তখন আমি তাকে বললাম, রাহুলের আয়েশ সংসার চলছে না, কিভাবে সংসার চালাবো সেই চিন্তায় আছি। সহকর্মী তখন আমাকে সান্ত্বনা দিয়ে বললেন, তুমি চিন্তা করো না, আমি আছি, আমি সব ঠিক করে দেব। তবে তোমার সাহায্য লাগবে। তুমি চাইলে তোমার স্বামীর অবস্থা বদলে যেতে পারে। এটাটুকু বলে তিনি আমাকে কাছে টানার চেষ্টা করলেন। আমি সঙ্গে সঙ্গে নিজেকে সরিয়ে নিলাম এবং দীর্ঘভাবে তাকে না বললাম। আমি তাকে দূরে সরিয়ে দিয়ে বললাম, আপনি কি করছেন, এর মানে কি? তিনি বললেন, তানিয়া, আমাকে ভুল বোঝো না, আমি শুধু তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম। তোমাকে আমার কোম্পানিতে চাকরি দেওয়ার কথা ভাবছিলাম। আমি শান্তভাবে উত্তর দিলাম, আমার কোনো চাকরির দরকার নেই, এখন আপনি দয়া করে এখান থেকে চলে যান। আমি খুব ক্লান্ত, পরে কথা হবে। এটা বলার পর তিনি আমার ঘর থেকে বেরিয়ে গেলেন। যদিও এটা তার নিজেরই বাড়ি ছিল, তবু আমি তাকে আমার ঘরের বাইরে বের করে দিয়েছিলাম। আমার রাগটা একটু বেশিই ছিল তখন। এরপর 2 দিন কেটে গেল, আর রাহুল বাড়ি ফিরল না। আমি ফোন করে জানতে চাইলাম, তুমি কবে ফিরবে? রাহুল বলল, তানিয়া, আমি তোমার মতো ফাঁকা সময় বসে নেই। তুমি হঠাৎ করে গ্রাম থেকে শহরে চলে এলে, আর এখন তোমার জন্য আমাকে এত দৌড়ঝাঁপ করতে হচ্ছে। একা থাকলে আমি যে কোনোভাবে ম্যানেজ করতে পারতাম, কিন্তু তোমার আসার পর আমার খরচ আর টেনশন দুটোই বেড়ে গেছে। এতটুকু বলেই সে ফোনটা কেটে দিল। তার এই কথায় আমি খুব রেগে গেলাম, কারণ সে আমার অবস্থাটা বুঝতে চাইছিল না। তার চোখে আমার ভালোবাসা ধরা পড়ছিল না। আমি ভাবতে লাগলাম কিভাবে রাহুলের এই টেনশন কমানো যায়। ঠিক তখনই তার সহকর্মীর কথা মনে পড়ল। একমাত্র তিনিই হয়তো আমাদের সাহায্য করতে পারেন, কারণ অর্থের সমস্যার সমাধান তার মাধ্যমেই হতে পারে। রাহুলের সহকর্মী তখন বাড়ি থেকে কাজ করছিলেন। দুপুর প্রায় 3টা বেজে গেছে। আমি তার রুমে ঢুকলাম। আমি তাকে বললাম, আপনি তো কাল আমাকে কিছু নতুন কাজ শেখানোর কথা বলেছিলেন, তাই না? তিনি মৃদু হেসে আমার দিকে তাকিয়ে বললেন, তানিয়া, তুমি খুব বুদ্ধিমতী, তোমার বুঝতে দেরি হয়নি। বস বললেন, আমি তোমাকে মাসিক 25,000 টাকা বেতন দেব। কাজটি কি হবে সেটা আমি এখন তোমাকে আমার কম্পিউটারে দেখাচ্ছি। আমি জানতাম এই সুযোগ পেয়ে রাহুল নিশ্চয়ই খুশি হবে। যদি আমার কাজের মাধ্যমে সংসারে কিছু অতিরিক্ত অর্থ আসে, তবে তাতে কারও খারাপ লাগার কথা নয়। সেই দিন থেকেই আমি কাজ শিখতে আগ্রহী হয়ে উঠলাম। বস আমাকে তার চেয়ারে বসতে বললেন এবং কম্পিউটার ব্যবহার শেখানো শুরু করলেন। প্রথমে তিনি আমাকে মাউসটি ধরিয়ে দিলেন এবং কিভাবে ব্যবহার করতে হয় তা দেখালেন। আমি একটু নার্ভাস ছিলাম, কিন্তু তিনি আমাকে আশ্বস্ত করলেন, চিন্তা করো না, ধীরে ধীরে সব কিছু শিখে যাবে। প্রথম দিন বলে বস শুধু অর্ধেক ঘন্টার জন্য আমাকে শেখালেন। এরপর আমি রাত্রে বসের বাড়ির রান্নাঘরে গিয়ে দেখলাম যে সেখানে কাজের মেয়ে রান্না করছে। আমার কোনো বিশেষ কাজ ছিল না, তাই তার সাথে কিছুক্ষণ কথা বললাম। এভাবেই আমার নতুন কাজ শুরু হলো। প্রতিদিন একটু একটু করে শেখা এবং নতুন কিছু জানার আগ্রহে আমাকে দেখে সে বলল, আপনি খুবই সুন্দর আপনি আসার পর থেকেই আপনার সাথে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু সুযোগ পাইনি। আমি হেসে বললাম, তোমার নাম কি
এবং ধীরে ধীরে তার সাথে কথা বলা শুরু করলাম। আমি বসের পরিবারের বিষয়ে জানতে চাইলাম। ঠিক সেই মুহূর্তে বস তাকে ডাকলেন, আর সে দ্রুত একটি গ্লাস পানি নিয়ে বেরিয়ে গেল। রাতে ঘুমানোর আগে বস আমার রুমে এলেন, হাতে আইসক্রিম নিয়ে। ছোটবেলা থেকেই আমি বিভিন্ন খাবারের প্রতি দুর্বল ছিলাম, কিন্তু অর্থনৈতিক সমস্যার কারণে প্রায়ই নিজের পছন্দের খাবার খেতে পারতাম না। বসের বাড়িতে সেই সমস্যা ছিল না। এখানে খাওয়া দাওয়ার কোনো অভাব ছিল না। আমরা একসাথে বসে আইসক্রিম খেতে শুরু করলাম। কথা বলতে বলতে আমি বসকে তাদের পরিবারের বিষয়ে জিজ্ঞাসা করলাম। তখন বস শান্তভাবে তার পরিবারের কিছু গল্প শোনালেন। এভাবে আমাদের মধ্যে কথোপকথন চলতে থাকল, আর আমি তার কাছ থেকে অনেক কিছু জানার সুযোগ পেলাম। তিনি বললেন, কয়েক বছর আগে আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছেন। আমার একটি মেয়ে এবং একটি ছেলে আছে। মেয়েটি বিদেশে থাকে, কারণ তার বিয়ে হয়ে গেছে, আর ছেলেটি পড়াশোনার জন্য বিদেশে গেছে। আমি এখানে আমার কোম্পানির দায়িত্ব সামলাই। তিনি তার পরিবারের সম্পর্কে বিস্তারিত জানালেন। তারপর আমাকে বললেন, তানিয়া, তুমি আমাকে বারবার বস বলে ডেকে ওঠো, যা আমার পছন্দ হচ্ছে না। তুমি আমার নাম ধরে ডাকতে পারো। কিছুদিন পর তোমাকে অফিসে কাজ শুরু করতে হবে। তখন তোমার পোশাক পরিচ্ছদ ঠিকঠাক হওয়া দরকার। আমি তোমাকে একটি ভালো পদে রাখব, তাই তোমাকে নিজেকে আরও পরিপাটি রাখতে হবে। বয়স ৫০ বছর বয়সেও নিয়মিত শরীর চর্চা করতেন এবং খুবই ফিট ছিলেন। আমি সাধারণ ড্রেস পরে তার সাথে ব্যায়াম করতে দাঁড়ালাম। সেদিন আমার প্রশিক্ষণের দ্বিতীয় দিন ছিল। বস আমাকে একটি ড্রেস দিলেন এবং বললেন, প্রশিক্ষণের সময় এটা পরিধান করে আসো। এতে তোমার অফিসের পরিবেশে মানিয়ে নিতে সুবিধা হবে এবং ধীরে ধীরে ইউনিফর্মের অভ্যাস হয়ে যাবে। কিন্তু ড্রেসটি হাঁটুরও ওপরে এবং খুবই ছোট ছিল, যা আমার পছন্দ হয়নি। তাই আমি সিদ্ধান্ত নিলাম যে সেটা না পরে সঠিকভাবে একটি শাড়ি পরে আসব। প্রথমে বস আমাকে কিভাবে কাজ করতে হয় তা শিখিয়ে দিলেন এবং তারপর কিছু এক্সেল শিট তৈরি করতে বললেন। আমি যখন এক্সেল শিট তৈরি করছিলাম, তখন তিনি আমার পাশে দাঁড়িয়ে পানি পান করছিলেন। তিনি পানির গ্লাস হাতে ধরেছিল। হঠাৎ কিছুটা পানি আমার পিঠে পড়ে গেল। তিনি মৃদুভাবে আমার পিঠে হাত দিয়ে পানি মুছে দিলেন। আমি ততক্ষণে কিছু বলিনি এবং কাজ চালিয়ে যেতে লাগলাম, কারণ যত তাড়াতাড়ি কাজ শিখতে পারব, তত তাড়াতাড়ি আমাকে তার অফিসে জয়েন করাব। অর্ধেক ঘণ্টার প্রশিক্ষণ শেষে যখন আমি তার রুম থেকে বেরিয়ে আসতে যাচ্ছিলাম, তিনি আমাকে থামিয়ে বললেন, সন্ধ্যা ৭টায় তৈরি হয়ে নিও, আমাদের এক কর্মচারীর পার্টিতে যেতে হবে। যেহেতু আমাকে শীঘ্রই অফিসে কাজ শুরু করতে হবে, তাই কিছু সহকর্মীর সাথে পরিচিত হওয়ার জন্য পার্টিতে যাওয়া জরুরি ছিল। আমি পার্টিতে যাওয়ার জন্য রাজি হলাম। সন্ধ্যায় আমি একটি সুন্দর শাড়ি পরে নিজেকে প্রস্তুত করলাম এবং আমরা পার্টিতে পৌঁছালাম। সেখানে নিশা নামের একটি মেয়ের পার্টি আয়োজন করা হয়েছিল। বসকে দেখেই নিশা এগিয়ে এসে তাকে আলিঙ্গন করল এবং তার নাম ধরে ডেকে খুব সহজভাবেই কথাবার্তা বলছিল। তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলতে থাকল এবং কিছুক্ষণ পর সে চলে গেল। নিশার পেছন পেছন আমি গিয়ে তাকে থামালাম এবং জিজ্ঞাসা করলাম, তুমি বসের সাথে এত সহজে কথা বলতে পারো কিভাবে? তুমি কি অনেক দিন ধরে এখানে কাজ করছ? নিশা বলল, বসের পছন্দ হল তার চেয়ে কম বয়সী মেয়েদের সাথে বন্ধুত্ব করা। যদি সম্পর্ক ভালোভাবে বজায় রাখা যায়, তাহলে কিছুদিনের মধ্যেই ভাগ্য বদলে যেতে পারে। এই বড় পার্টি আমি আমার নিজস্ব উপার্জন দিয়েছি। নিশা বসের কোম্পানিতে কাজ শুরু করার মাত্র ২ মাসের মধ্যেই এতটা উপার্জন করতে পেরেছে, যা আমাকে অবাক করল। আমি অর্থ উপার্জন করতে চেয়েছিলাম। তাই পরের দিন সকালে আমি বসের রুমে গিয়ে হাজির হলাম। এবার আমি সেই অফিসের ইউনিফর্ম পরেছিলাম, যা বস আমাকে দিয়েছিলেন। যদিও ড্রেসটি কিছুটা ছোট ছিল, আমি বুঝতে পারলাম যে এটা কাজের একটা অংশ হতে পারে। আমাকে সেই ইউনিফর্মে দেখে বস কিছুক্ষণ তাকিয়ে রইলেন। আজ আমি সময়মতো এক্সেল শিটের কাজ শেষ করেছিলাম, আর তিনি আমাকে প্রশংসা করলেন। তখন আমি উঠে গিয়ে তাকে আলিঙ্গন করলাম এবং বললাম,
আরিয়ান, এটা সব আপনার জন্যই সম্ভব হয়েছে। আপনি খুব সহজভাবে আমাকে সব কিছু শিখিয়েছেন। আমি প্রথমবার তার নাম ধরে ডাকলাম, আর তিনি বুঝতে পারলেন যে আমি তার বন্ধুত্ব গ্রহণ করেছি। রাতে তিনি আমাকে ডিনারের আগে ছাদে যেতে বললেন। তার ছাদে সুন্দর একটি বাগান ছিল এবং এক কোণে একটি ছোট বারও ছিল। সেখানে পৌঁছানোর পর তিনি শ্যাম্পেন খুললেন এবং উদযাপন শুরু করলেন। তিনি বললেন, এই শ্যাম্পেন আমাদের বন্ধুত্বের জন্য। আমি লক্ষ্য করলাম যে পার্টিতে নিশা এবং আরও কিছু মেয়ে ড্রিঙ্ক করছিল। আরিয়ান যখন আমাকে একটি ড্রিঙ্ক অফার করলেন, আমি তাকে না বললাম না। ড্রিঙ্ক করার পর আমার মাথায় একটু ঘোরাতে লাগল এবং সব কিছু অস্পষ্ট হয়ে গেল। তবুও আমি আরও 2 গ্লাস পান করলাম। রাতের খাবার না খেয়েই আমরা ঘুমিয়ে পড়লাম। সকালে সূর্যের আলো চোখে পড়তেই আমার ঘুম ভাঙল। রাতে আমরা নেশাগ্রস্ত ছিলাম, আর আমি এবং আরিয়ান ছাদের একটি ঘরে ঘুমিয়েছিলাম। কিভাবে সেখানে পৌঁছালাম সেটাও আমার মনে নেই। আমরা একে অপরের কাছাকাছি শুয়েছিলাম, কিন্তু আমি তাকে ঘুম থেকে না জাগিয়ে চুপচাপ সেখান থেকে বেরিয়ে এলাম। ছাদ থেকে নিচে নামতেই দেখলাম বাড়ির কাজের মেয়ে আমাকে নির্দিষ্টভাবে লক্ষ্য করছে। আমার ঘরে গিয়ে আয়নায় নিজের দিকে তাকালাম। দেখলাম আমার লিপস্টিক একটু ছড়িয়ে গেছে। আমি ভেবেছিলাম হয়তো ঘুমের মধ্যে এটা হয়েছে, তাই সেটার দিকে খুব একটা মনোযোগ না দিয়ে নিজেকে প্রস্তুত করতে লাগলাম। যখন আমি নিজের ঘর থেকে বেরিয়ে এলাম, তখন দেখি আরিয়ান ছাদ থেকে নামছেন। তিনি যখন তার রুমের দিকে যাচ্ছিলেন, তখন আমার নজর তার শার্টের দিকে গেল। দেখলাম আমার লিপস্টিকের দাগ তার শার্টে লেগে আছে। বাড়ির কাজের মেয়েটিও তাকিয়েছিল, হয়তো সেও সেটাই দেখছিল যা আমি দেখেছি। আমি ভাবলাম, তার দিকে মনোযোগ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি নিজেকে শান্ত রাখলাম এবং স্বাভাবিক থাকার চেষ্টা করলাম। আমি এই কয়েকদিন ধরে লক্ষ্য করছিলাম যে প্রায় 15 দিন হয়ে গেছে, কিন্তু আমার আর রাহুলের মধ্যে কোনো যোগাযোগ হয়নি। আজ আশা ছিল যে সে আমাকে ফোন করবে, কিন্তু গত 15 দিনে আমি রাগ করে তাকে ফোন করিনি। এই সময়ের মধ্যে আমি অনেক বদলে গিয়েছিলাম। এখন আমার মূল লক্ষ্য ছিল অর্থ উপার্জন করা, এবং সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল গত রাত থেকেই। সন্ধ্যায় বস আমার জন্মদিন উদযাপন করলেন। কিভাবে যেন তিনি আমার জন্মদিনের কথা জেনে গিয়েছিলেন, অথচ রাহুলের এ বিষয়ে কোনো খেয়াল ছিল না। আমি বুঝতে পারছিলাম যে আমি আমার ভালোবাসার ব্যাপারে কিছুটা বিভ্রান্ত ছিলাম। আমার জন্মদিনটা বেশ ভালোভাবে কাটল। সেই রাতে আরিয়ান আমার ঘরে এলেন এবং আমাকে উপহার হিসেবে সোনার ঝুমকা দিলেন। তিনি বললেন, গত কয়েকদিন ধরে দেখছি তোমার কানে খুব সাধারণ ঝুমকা আছে, এতে তোমার সৌন্দর্য কিছুটা কমে যাচ্ছে। এরপর তিনি নিজ হাতে আমার কানে ঝুমকা পরিয়ে দিলেন। তার আমার সৌন্দর্যের প্রতি এতটা যত্ন ছিল, যেখানে রাহুল কখনো আমার জন্য একটি শাড়িও কেনেনি, এমনকি আমার জন্মদিনও ভুলে গিয়েছিল। অনেক পুরুষ বিয়ের পর প্রথম বছর স্ত্রীকে মায়ের বাড়ি যেতে দিতে চান না, কিন্তু এখানে রাহুল আমাকে বসের বাড়িতে ছেড়ে দিয়ে নিজে অন্য শহরে চলে গিয়েছিল। রাহুলের অনুপস্থিতিতে আরিয়ান আমার সব চাহিদা পূরণ করছিলেন, আর রাহুল যেন এসব নিয়ে কোনো ধারণাই ছিল না। সেই রাতে আমি আরিয়ানকে ধন্যবাদ জানালাম, কারণ তিনি আমার জন্মদিনকে বিশেষ করে তুলেছিলেন। আমার জন্মদিন খুব ভালোভাবে উদযাপন করা হয়েছিল এবং আরিয়ান আমাকে একটি সুন্দর উপহার দিয়েছিলেন। পরের সকালে আমি আরিয়ানের সাথে ব্যায়াম করছিলাম। তখন সকাল 8টা বাজে। হঠাৎ দেখি রাহুল বাড়িতে এসে হাজির। আমাকে বসের সাথে ব্যায়াম করতে দেখে সে অবাক হয়ে তাকিয়ে রইল, কারণ আমি যেই জিম স্যুট পরেছিলাম সেটি শরীরের সাথে সম্পূর্ণ লেগেছিল। রাহুলকে দেখে আমি তাড়াতাড়ি আমার ঘরে চলে গেলাম। কিছুক্ষণ পর সে ঘরে এসে আমাকে আলিঙ্গন করল এবং বলল, হ্যাপি বার্থডে তানিয়া। তার কাছ থেকে এই শুভেচ্ছা শুনে আমার কিছুই মনেই হল না, কারণ আমার জন্মদিনের দিন সে একটি ফোনও করেনি। সারা দিন আমি তার সাথে তেমন কথাও বলিনি। সন্ধ্যায় হোলির পূজা করার সময়ও আমি একাই গিয়েছিলাম। পরের দিন ছিল দোলযাত্রা, আর আরিয়ান তার বাড়িতে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। তার কোম্পানির অনেক কর্মচারী সেখানে উপস্থিত ছিলেন। রাহুল এসে আমাকে রং লাগালো, কিন্তু আমি তাকে রং না লাগিয়ে আরিয়ানের কাছে চলে গেলাম। আমি তার গালে রং লাগালাম, আর তিনিও আমার মুখে রং লাগালেন। আমাদের মধ্যে বেশ মজার মুহূর্ত কাটছিল।
যখন আমরা রং খেলছিলাম তখন রাহুল হঠাৎ আমাদের দিকে এগিয়ে এলো। তাকে দেখে আমি আরিয়ানের থেকে একটু দূরে সরে গেলাম। পরে আমি একপাশে দাঁড়িয়ে মঠা পান করছিলাম। তখন হঠাৎ করে আমার আর আরিয়ানের দৃষ্টি একসাথে মিলল। তিনি আমাকে কিছু ইঙ্গিত করলেন, যা আমি খুব ভালোভাবে বুঝতে পারলাম। দোলযাত্রার রং যেন আরিয়ানের ওপর বেশ চেপে বসেছিল। তার ইঙ্গিতটি বুঝেই আমি চারপাশে তাকালাম। দেখলাম রাহুল তার কিছু বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলছে, আর তার নজর আমার দিকে ছিল না। এটা দেখে আমি সরাসরি বাড়ির ভেতরে চলে গেলাম এবং আরিয়ানের ঘরে গিয়ে তার অপেক্ষা করতে লাগলাম। ঘরে ঢুকে আমি দরজাটা বন্ধ করে দিলাম এবং তাকে আলিঙ্গন করলাম। আরিয়ান আমার হাত ধরে ঠান্ডা পানিও তুলে দিলেন। আমি দু-এক চুমুক খেয়ে গ্লাসটি এক পাশে সরিয়ে রাখলাম। এরপর তিনি ধীরে ধীরে আমার মুখ স্পর্শ করলেন, আর মনে হচ্ছিল যেন আমি তার এক ভিন্ন দিক দেখতে পাচ্ছি। তার মধ্যে এক অদ্ভুত উচ্ছ্বাস কাজ করছিল। আমাদের সেই মুহূর্তের মাঝে হঠাৎ দরজা খুলে গেল এবং সেখানে রাহুল দাঁড়িয়েছিল। আমাকে এবং আরিয়ানকে একসঙ্গে দেখে তার মুখে অস্বস্তি আর রাগের ছাপ পড়ে গেল। তিনি রাগের কণ্ঠে বললেন, তুমি আমাকে দূরে সরিয়ে রেখেছিলে এজন্য? এখন তোমার বসের প্রতি এমন আকর্ষণ? তোমার কি কোনো অনুশোচনা নেই? তার কথা শুনে আমি বিস্মিত হলাম। সে মোবাইলটা তুলে নিয়ে বলল, আমি তোমার ভিডিও করে সবাইকে পাঠিয়ে দেব, যাতে সবাই জানতে পারে তুমি কেমন সতীসাথী। তার এই কথা শুনে আমি তার হাত থেকে মোবাইলটি ছিনিয়ে নিলাম এবং তাকে একটি থাপ্পড় দিলাম। আমি বললাম, চোরের মন চুরি নিয়ে ব্যস্ত থাকে। রাহুল, তুমি কি ভেবেছিলে আমি তোমার আসল রূপ চিনতে পারব না? তুমি কিভাবে এতটা নিচে নামতে পারলে? তোমার কোনো লজ্জা নেই, তাই না? তুমি আমাকে 15 দিনের জন্য তোমার বসের কাছে ছেড়ে দিয়ে গিয়েছিলে। তখনই আমি বুঝেছিলাম সব কিছু পরিষ্কার হয়ে গিয়েছিল। কয়েকদিন আগে তোমার মোবাইলে আমি সেই মেসেজগুলো দেখেছি, যেখানে আমার পাঠানো ছবি ছিল। কোনো দিন কল্পনাও করতে পারিনি যে তুমি টাকা রোজগারের জন্য এমন কাজ করবে। তুমি কিভাবে পারলে? তুমি 15 দিনের জন্য আমাকে তোমার বসের হাতে তুলে দিয়েছিলে। তোমার কাছে আমি কিছুই না। এটা দেখে খুব কষ্ট পেলাম। তোমার এতটা নিচে নামার কথা ভাবিনি। কয়েকদিন আগে তোমার বসের সঙ্গে আমি তাদের বাড়ির ছাদের বাগানে ছিলাম। তখনই তোমার কাছ থেকে তার কাছে একটি মেসেজ আসে। সেখানে তুমি আরও টাকার দাবি করেছিলে এবং বলেছিলে স্ত্রীর সঙ্গে আরও একটি রাত কাটিয়ে নাও, তারপর টাকা পাঠিয়ে দিও। কিন্তু সেই রাতে আমার সামনে সব কিছু পরিষ্কার হয়ে যায়। আমি বুঝতে পারছিলাম সেদিন রাতটা অন্য রকম হতে চলেছে। তোমার বস তখনও কোনো অশোভন কিছু করেনি, তবে পরিস্থিতি সেদিকেই যাচ্ছিল। আমি তাকে তার মেয়ের কথা মনে করিয়ে দিলাম, যিনি আমারই বয়সী। আমি জিজ্ঞাসা করলাম, আপনার মেয়ের সঙ্গে এমন কিছু হলে আপনি কেমন অনুভব করতেন? আমার কথা শোনার পর তিনি থেমে গেলেন। আমি ভাবিনি আমার কথা তাকে এতটা ভাবাবে। তিনি সঙ্গে সঙ্গে ক্ষমা চাইলেন এবং এরপর থেকে আমাকে সম্মান করা শুরু করলেন, যেন আমি তার নিজের মেয়ের মতো। আমি তোমার মতো মানুষের জন্য উপযুক্ত নই, এটা সবার কাছেই স্পষ্ট। তোমার বস তোমাকে চাকরি থেকে বাদ দিতে চেয়েছিলেন, কিন্তু আমি তাকে থামিয়েছিলাম, কারণ আমি দেখতে চেয়েছিলাম তুমি টাকার জন্য কত দূর যেতে পারো। নিজের স্বার্থে মত্ত থেকে টাকা অর্জনই তোমার লক্ষ্য ছিল। এখন আমি আর তোমার সাথে থাকতে পারছি না। আমি ডিভোর্স দিচ্ছি রাহুল। আমার পায়ে ধরে ক্ষমা চাইতে লাগল, কিন্তু লাভ নেই। সে আমার বিশ্বাস ভেঙেছে, তাই আমি ডিভোর্স দিয়েছি এবং আরিয়ান তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে, আর আমি আরিয়ানের এর অফিসে চাকরি করতে থাকি। তাই বন্ধুরা, রং দেওয়ার চেয়ে রং বদলানো মানুষদের থেকে সাবধান থাকা উচিত। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমরা যখনই নতুন ভিডিও